প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। জিয়াউর রহমান হত্যার পর মোজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজার কফিন বহন করেছি। কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ঠিক ১৩ দিন আগেই দেশে ফিরেছিলেন শেখ হাসিনা? এটা কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে ছিল এক সুগভীর আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাটি ঘটেছে তার আলোকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মূল বিষয়টি। চলুন তাহলে দর্শক, ভিডিওটি শুরু করি। এবার আসি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রসঙ্গে। এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুব কম আলোকপাত পায় ইন কম্পারিজন টু মানে আগের ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডটাকে যতটা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে সেই তুলনায় কিন্তু জিয়াউর রহমানেরটা হয় নাই। এবং এ ব্যাপারে অনেক সময় বিএনপিকেও দোষারোপ করা হয়। দোষারোপ করা হয় এই কারণে, কারণ বিএনপি একাধিকবার সরকার গঠন করেছে, কিন্তু এই হত্যাকাণ্ডটা নিয়ে খুব বেশি তারা চর্চা করে নাই। অনেকে বলে যে এটার পেছনে মূল কারণ সম্ভবত তখন পর্যন্ত যেহেতু সেনাবাহিনীতেই তার হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই চাকরিরত ছিল, এবং বেগম খালেদা জিয়ার প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে দেশ পরিচালনা করা, কারণ দেশের যে অন্যান্য অ্যাপারেটাসগুলো আছে এগুলোকে চালু রাখা। সেই কারণে উনি নতুন করে আর এই পুরাতন ঘা জাগানোর চেষ্টা করেননি। কিন্তু যেই জিনিসগুলো বুঝতে হবে এই জায়গাটাতে আমাদেরকে, সেটা হচ্ছে যে আপনি জিয়াউর রহমান যখন মারা যান তখনকার সেনাবাহিনীটাকে বুঝতে হবে। ওইটা যদি না বুঝেন আপনি আসলে এই কিলিংটা খুব একটা ধরতে পারবেন না। তখনকার সেনাবাহিনী মূলত তিনটা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে মুক্তিযোদ্ধারা, যারা মুক্তিযোদ্ধা অফিসার, তাদের সেনাবাহিনীতে একটা অংশ ছিল, যেই অংশ বিলং করে হচ্ছে জিয়াউর রহমান, যে অংশ বিলং করে জেনারেল মঞ্জুর। অন্যান্যদের নাম নিলাম না, আমাদের প্রাসঙ্গিকভাবে এই দুটো নাম ইম্পর্টেন্ট। আরেকটা দল ছিল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন এবং স্বাধীনতার পরে তারা বাংলাদেশে ফেরত আসেন। এখন লক্ষ্য করলে আপনি দেখবেন এখানে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু সামরিক বাহিনীর জ্যেষ্ঠতায় জিয়াউর রহমান এবং অন্যান্য যারা আছে তাদের চেয়ে সিনিয়র। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের পর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো ভারতীয় পরামর্শে, সেটা হচ্ছে যে সকল মুক্তিযুদ্ধ অফিসাররা বাংলাদেশে যুদ্ধ করেছে তাদেরকে 2 বছরের সিনিয়রিটি দেওয়া হবে। এর ফলে হলো কি, ওই জিয়াউর রহমান আবার সিনিয়র হয়ে গেলেন এরশাদের। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গাটাতে আসার পরে যে সমস্যাটা হলো, প্রাথমিকভাবে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। যেমন খালেদ মোশাররফ, তারপর জিয়াউর রহমান এবং শফিউল্লাহ, এস ফোর্স, কে ফোর্স এবং জেড ফোর্স কমান্ডাররা, তারা নিজেরাও কিন্তু ডিবেট করতেছিলেন যে এই যে পাকিস্তানে যারা আটকা পড়েছিল এই অফিসারদেরকে আবার নেওয়া দরকার আছে কিনা। ইট ওয়াজ জিয়াউর রহমান যিনি প্রপোজ করলেন যে আমাদের ট্রেইনড অফিসার্স এবং সোলজার্স দরকার, সুতরাং সেই প্রেক্ষিতে তাদেরকে নেওয়া হলো। তাহলে আর্মিতে তাহলে দুইটা সেগমেন্ট তৈরি হলো। একটা সেগমেন্ট হচ্ছে রিপ্যাট্রিয়েটেড অফিসার্স, যেটার সিনিয়র ছিলেন হচ্ছে জেনারেল এরশাদ, আর হচ্ছে মুক্তিযোদ্ধা অফিসার, তাদের ভিতরে সিনিয়র হিসেবে আপনি জেনারেল মঞ্জুরের নাম বলতে পারেন, কারণ জিয়াউর রহমান অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে তখন। আরেকটা সেগমেন্ট ছিল, যে সেগমেন্ট হচ্ছে জিআরবি অফিসার্স, যারা 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে এদেরকে বিলীন করে দেওয়া হয় এবং এদেরকে সামরিক বাহিনীতে আত্মীকরণ করা হয়। তাহলে এই তিনটা অপোজিং কারেন্ট এখানে কাজ করতেছিল। মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল তারা ন্যাচারালি চিন্তা করতো তাদের মানে আরও বেশি অ্যাডভান্টেজ পাওয়া উচিত সেনাবাহিনীতে। এই একই ঘটনায় মঞ্জুর যিনি ছিলেন, জেনারেল মঞ্জুর, যিনি চট্টগ্রামের জিওসি ছিলেন, তার যেটা প্রত্যাশা ছিল সেটা হচ্ছে যে জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন সেনাপ্রধান হওয়ার দাবি তার ছিল এবং তিনি মনে মনে চাচ্ছিলেন যে তাকে সেনাপ্রধান করা হোক। কিন্তু আর্মির ভিতরে ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং সিনিয়রিটিটা আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট করার জন্য জিয়াউর রহমান প্ল্যান করলেন যে এরশাদকে সেনাপ্রধান করা হবে। এই সিদ্ধান্তটা জেনারেল মঞ্জুর খুব সহজভাবে নেন নাই এবং সবচেয়ে চূড়ান্ত অবস্থায় চলে যায়। সেনাবাহিনীতে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে সেনাবাহিনীতে মূলত 3 ধরনের অ্যাপয়েন্টমেন্টে কাজ হয়। একটা হচ্ছে কমান্ড, মানে যারা অপারেশনাল কাজ করতেছে। আরেকটা হচ্ছে স্টাফ। স্টাফ মানে হচ্ছে ধরেন একটা সিইওর আন্ডারে অনেকগুলো লোক থাকে যারা তার কাজকে সহজ করে, এই স্টাফিং একটা অংশ আছে। আর আরেকটা অংশ যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রাক্টরস, যারা প্রশিক্ষক। ঠিক আছে, তো জিওসি হিসেবে চট্টগ্রামে যখন জেনারেল মঞ্জুর ছিলেন, উনি কমান্ডার ছিলেন। তাকে এই জিয়াউর রহমানের সার্কিট হাউস ভিজিট করার ঠিক আগ মুহূর্তে কয়েকদিনের ভেতরে তাকে পোস্টিং করা হয়েছিল স্টাফ কলেজের একজন কমান্ডেন্ট হিসেবে, যেটা কিন্তু কমান্ড মানে পজিশন না, সেটা ইনস্ট্রাকশন একটা পজিশন, প্রশিক্ষকের একটা পজিশন, যেটা জেনারেল মঞ্জুরের মতো একজন মানে রণাঙ্গনের কমান্ডার যিনি, তার জন্য একটু মানে ইনসাল্টিং ছিল অফকোর্স। প্লাস এই রুটটা তার কাছে একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছিল যে উনি সম্ভবত সেনাপ্রধান হতে পারবেন না আর। এটা সত্যি আসলে অবাক করার কথা।
যে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন রাজধানীর বনানী থেকে আটক হয়েছে। দীর্ঘদিন তিনি ভারতে পালাইছেন এবং এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কনিশুনা। কিন্তু দেখেন, আমাদের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তারা যদি সচেতন থাকে এবং তারা যদি মানে ধারাবাহিকভাবে যারা অপরাধ করে পালা গেছে এটা যদি ফলো আপে রাখে, তাহলে যে মানে অপরাধী পার পায় না তার বড় প্রমাণ হচ্ছে এই আটক মোজাফফর হোসেন, যার বয়স এখন ৭৭। তিনি মেজর ছিলেন এবং তিনি সরাসরি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। তারপরে সম্ভবত তিনি শেষ কর্মকর্তা যিনি পালিয়ে যেতে সক্ষম হন। বাকিরা কেউ অভিযানের সময়, তাদের বিরুদ্ধে অভিযানের সময় কেউ নিহত হয়েছে, কেউ বা পরবর্তীতে সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছে। তো ডিবি ইতিমধ্যে তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। ডিএমপি বলছে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মুজাফফর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ তার অবস্থান শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় একটা অভিযান চালায়। বুধবার রাত 10টা 10 বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেষে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্ম ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 10 ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তর করা হয়। খবরটা হলো এই। এখন প্রশ্ন হলো যে ৪৫ বছর পলাতক থাকার পর এই যে গ্রেপ্তার হলো, এটা কেন এবং কোথায় ছিলেন তিনি? এখানে বলা হচ্ছে তিনি লম্বা সময় ভারতে অবস্থান করছেন বিভিন্ন পরিচয়ে। ভারতে আসলে বিভিন্ন পরিচয়ে অবস্থান করা, পলায় থাকা খুব কঠিন। এগুলি যারাই করে সবই ভারতের নজরদারির মধ্যে থাকে। এমন হইতে পারে যে মেজর মুজাফফরকে হয়তো বাংলাদেশে ঠেলে পাঠিয়ে এবং বাংলাদেশের পুলিশকে অবহিত করে বর্তমান ভারত সরকার একটা সিগন্যাল দিল যে জিয়াউর রহমানের যে খুনি পলাতক তাকে তোমরা ধরো এবং আমরা এই ব্যাপারে সহযোগিতা করলাম। এটা হয়তো একটা বন্ধুত্বের নিদর্শন হইতে পারে, যে সরকার যাতে মনে করে যে না, ভারত তাদের বন্ধু। এরকম একটা ঘটনা ঘটতে পারে। নতুবা এতদিন পর বাংলাদেশের এমন কোন কর্তৃপক্ষ কি আছে যারা এই পুরনো অনেক এই ধরনের ঘটনাগুলি নিয়ে অনুসন্ধান করে বা সে লেগে থাকে? তেমন তো না। তাহলে এই যে তথ্যটা দিল, কে তথ্য দিল? হইতে পারে তার স্বজনদের মধ্যে কেউ, এটা একটা হইতে পারে আভ্যন্তরীণ ভাবে। এটার সম্ভাবনা খুব কম, কারণ তিনি হয়তো বেশ কিছুদিন থেকে তিনি এখানে ছিলেন। এখানে বলা হচ্ছে যে জিয়াউর রহমান হত্যার পর মুজাফফর পালিয়ে যান, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। তার মানে আসা যাওয়া ছিল তার অন্য পরিচয়। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর আব্দুল মঞ্জুর সহ গ্রেপ্তার করা হয়। মেজর জেনারেল মঞ্জুর, পরবর্তীতে মঞ্জুর নিহত হয়। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার হয়। 13 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়, অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড হয়। এখন এইটা একটা রহস্যের মধ্যে থেকে গেল। বাংলাদেশের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তার নিজস্ব অনুসন্ধান দিয়ে মানে 45 বছর ধরে, যেহেতু তাদের মধ্যে অনেক কর্মকর্তা নেই, তারপরে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটার দুইটার কারণের একটা হলো যে একদম আপন জনদের মধ্যে কেউ হয়তো সম্পত্তির ভাগ বাটোয়ারা এই সমস্ত ক্ষোভে বিক্ষোভে হয়তো তার পরিচয়টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকাশ করেছে। আর না হলে ভারত এটা গেম খেলতে পারে, কারণ ভারত যেহেতু হাসিনাকে নিয়ে গেম খেলছে, সুতরাং তাদের একটা ভূমিকা থাকতে পারে। হয়তো জানি না কখনো আসল কারণটা কি। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো কখনো বলবে না যে তারা মানে অন্য, তারা তাদের ক্রেডিটটাই জাহির করবে। যাই হোক, এটা একটা রহস্য রয়ে গেল আর কি। রাত তখন গভীর, চারদিকে এক গা ছমছমে নীরবতা। সময়টা 1981 সালের 30 মে, ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউজের অন্ধকার বারান্দা ধুলো আর কুয়াশায় ঢাকা। কিন্তু কেউ কি জানতো আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এবং রক্তাক্ত অধ্যায়। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের চেয়েও
তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদয়স্পন্দন। সেদিনের সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এক হাড় হিম করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়ার ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল তৎকালীন মেজর মোজাফফর আর ক্যাপ্টেন মোসলেহুদ্দিন। এই মেজর মোজাফফর সম্প্রতি ডিবির হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য! লৌহমানব হিসেবে পরিচিত মেজর মোজাফফর তখন ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে তখন আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেহুদ্দিন তখন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে বলছিল, স্যার, আপনি একদমই ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছুই নেই। ভাবতে অবাক লাগে কি চরম আত্মপ্রবঞ্চনা! ওই দুই সেনা কর্মকর্তা মোজাফফর এবং মোসলেহুদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদ কোনো স্থানে তুলে নিতে এসেছে, তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে নয়। কিন্তু তাদের পেছনেই ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিও তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল। কিন্তু রাষ্ট্রপ্রধানের প্রতি তার মনে বিন্দুমাত্র দয়া, মায়া বা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগ দিল না। মোসলেহুদ্দিনের ঠোঁট থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের SMG থেকে এক ঝাঁক তপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জন করে ওঠে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ঝাঁকে ঝাঁকে সীসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিক একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের সেই মহান সিপাহ সালাহ। সার্কিট হাউজের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যেই ভেসে যায় তাজা রক্তের বন্যায়। কিন্তু আক্রোশের আগুন এখানেই নিভে যায়নি। উন্মত্ততায় ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণায় এবং আক্রোশে তার মুখমণ্ডল আর বুকের উপর SMGর ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে, যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায়। বুলেটের তীব্র আঘাতে ক্ষতবিক্ষত এবং ছিন্নভিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকেও সাথে নিয়ে যায়। পুরো ঘটনাটি সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ 45টি বছর। গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল। ক্ষমতার মসনদ বদলেছে এদেশের রাজনৈতিক মানচিত্র। কিন্তু সেই ট্র্যাজেডির অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের কোনো হদিশ মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় ধুলোয় মিশিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে পালিয়ে বেরিয়েছিল। ভেবেছিল মহাকালের গর্ভে হয়তো চাপা পড়ে গেছে তার সেই অপরাধের ইতিহাস। কিন্তু প্রকৃতি তার বিচার তুলে রাখেনি। অপরাধীর একটিমাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সেই নিশ্ছিদ্র ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সুতো ধরে অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত VIP এবং সুরক্ষিত এলাকা বনানী DOSS-এ এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে লোহার খাঁচায় পুরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মোজাফফর হোসেনের এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি, গোঁফ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের রক্ত সম্পর্কিত স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে DOSS এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল। কিন্তু এখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়বৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। নিয়মিত মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, প্রতিবেশীদের সাথে মৃদু সম্ভাষণ বিনিময় করা, সব মিলিয়ে সে এমন এক সাধু অবয়ব তৈরি করেছিল যা দেখে তার আশপাশের কেউই দ্রুততম কল্পনাতেও আনতে পারেনি যে তাদের ঠিক পাশেই পরম শান্তিতে বসবাসকারী এই বৃদ্ধই আসলে এদেশের ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের খুনি। কিন্তু কিভাবে ডিবির গোয়েন্দারা এই অসম্ভবকে সম্ভব করলেন? এই রোমহর্ষক অভিযানের নেপথ্য কাহিনী জানতে চাইলে অভিযানে থাকা ডিবির একজন অত্যন্ত বিচক্ষণ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের রূপ পরিবর্তন করতে পারে তার জলযন্ত্র প্রমাণ এই মোজাফফর। সে নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে এতদিন একটি সম্পূর্ণ ভিন্ন জাল পরিচয় ধারণ করে আসছিল। কিন্তু অপরাধ যতই নিখুঁত হোক না কেন, প্রকৃতির কোনো এক অলিখিত নিয়মে অপরাধী তার অসতর্কতার কোনো না কোনো চিহ্ন রেখে যায়। আর
সেই ছোট্ট সূত্রটি ধরেই ডিবির চৌকস দল এই অসাধ্য সাধন করেছে। গ্রেফতারের সেই মূল সূত্রটি ছিল অত্যন্ত চমৎকার এবং চমকপ্রদ। ডিবির বিশেষ টিম অত্যন্ত গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে মোজাফফরের এক মেয়ে বর্তমানে রাজধানীর একটি নামকরা বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত। এই তথ্যটি পাওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা প্রাথমিকভাবে তার মেয়ের কর্মস্থলের উপর তীক্ষ্ণ নজরদারি শুরু করেন। টানা কয়েকদিন ধরে মেয়ের দৈনন্দিন গতিবিধি, তার যাতায়াত এবং তার সাথে যোগাযোগ রাখা সন্দেহভাজন ব্যক্তিদের অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়। এই নিবিড় পর্যবেক্ষণের এক পর্যায়ে গোয়েন্দারা বনানী ডিওএসএস এর একটি বহুতল বাড়ির সন্ধান পান, যেখানে মেয়েটি প্রায়ই যাতায়াত। তো দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হয়েছে। তো দর্শক, আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।